গুড মর্নিং ফ্রম দুবাই। আজকে 10th অগস্ট, বাজে লোকাল টাইম দুবাইয়ের 6:50। বেশ কিছুক্ষণ উঠেছি, উঠে হট শাওয়ার নিলাম, তারপরে এবার আমি যাব নিচে ব্রেকফাস্ট করতে, তারপরে নেক্সট শাটেল ধরে চলে যাব এয়ারপোর্ট। আমার ফ্লাইট হচ্ছে লোকাল টাইম 9:55, মানে আমার কাছে এখনো 3 ঘন্টা সময় আছে। তো কোনো রাশ করব না, হোটেল থেকে এয়ারপোর্ট মাত্র 5 to 10 মিনিটস। আপনাদের একবার বাইরের ভিউটা দেখায়, কালকে রাতে তো ভালো করে বোঝা যায়নি, আজকে একবার দেখুন বাইরের ভিউটা। এই হলো বাইরের ভিউটা। বুর্জ খালিফাটা একটু হলেও বোঝা যাচ্ছে, জানি না এখন বোঝা যাবে কিনা। এই যে এই মাঝখানে যে বিল্ডিংটা আছে তার পেছনে যে টাওয়ারটা দেখা যাচ্ছে, একটা চূড়া উঠে আছে, ওটাই বুর্জ খালিফা। এই কালো বিল্ডিংটা নয় কিন্তু, ঠিক তার পেছনে যে টাওয়ারটা উঠে আছে। জানি না মোবাইল ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। আরো একটা জিনিস দেখায়, এখানে এই যে পাশের যে এই লাইনটা, এটা হচ্ছে মেট্রোর লাইন। এক্ষুনি একটা মেট্রো গেল, ওই যে দেখুন। এইবার বেরিয়ে পড়ছি। কালকে রাতে ঘুমটা কিন্তু বেশ ভালো হয়েছে। বেরোবার আগে ফাইনাল চেক করে নিলাম ঘরটা সব ঠিকঠাক আছে কিনা। ঘরের কি নিয়ে নিলাম, আর এবার বেরিয়ে পড়লাম। হোটেলের লবিটা খুব সুন্দর। ভাগ্যিস আমি দুবাই কানেক্টের থ্রু দিয়ে দুবাই পাসটা বুক করে রেখেছিলাম, ভিসাটা বুক করে রেখেছিলাম। কেননা এই ধরনের লং ট্রাভেলে একটা কমফোর্টেবল ঘুম না হলে টায়ার্ডনেসটা খুব বেড়ে যায়। তো আই এম রিয়েলি ফ্রেশ নাও। এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। হোটেলের নিচেই একটা সুভেনিয়ার শপ। আচ্ছা, আরও একটা জিনিস, এরপরে যখন আসবো বা যদি ট্রাভেলের সুযোগ থাকে, তাহলে আমি চেষ্টা করব যে কলকাতা থেকে সকালের ফ্লাইটটা নেওয়ার, আর দুবাইয়ে এসে আর একটু বেশি টাইম স্পেন্ড করার। তাহলে কি হবে, এখানে একটা সিটি ট্যুর হয়, তো সেটাতে প্রায় 6-7 ঘন্টা লাগে। তো সেটা করতে গেলে হাতে আরেকটু বেশি সময় দরকার। আমি এতটাই ছোট স্টে করি এখানে যে তার জন্য দুবাইয়ের কোনো অংশ এক্সপ্লোর করে দেখাতে পারিনি। চলে এসেছি ব্রেকফাস্টের জায়গায়, একবার দেখিয়ে দিই কী কী খাবার আছে, তারপরে সেগুলো নিয়ে প্লেটে নিয়ে বসে কথা হবে। এদিকে আছে চিকেন সসেজ, তার পাশে আছে গ্রিলড মাশরুম, দুটোই আমার খুব প্রিয়। এটা ছাড়াও এখানে আছে গ্রিল টমেটো অ্যান্ড ব্ল্যাক আইড বেকড বিন কারি। এখানে আছে নর্মাল বেকড বিনস অ্যান্ড কি এটার নাম, ফাউল ম্যাডামাস, নেভার হার্ড অ্যাবাউট। এখানে আছে কিছু স্যালাড। কিচেনটাতে আছে স্ক্র্যাম্বলড এগ, বয়েলড এগ, আর এখানে প্যানকেকের সঙ্গে খাওয়ার জন্য ম্যাপল সিরাপ আর হানি। এই সেকশনটাতে আছে অনেক রকমের ফ্রুটস, এইগুলো আমার খেতে খুব ভালো লাগে। এখানে আছে পিয়ার্স, পাইনঅ্যাপেল, পিচ, এগুলো সব চিনির জলে ডোবানো, যার জন্য এটা ভয়ঙ্কর মিষ্টি হয় আর খেতে খুব সুন্দর লাগে। স্পেশালি এই পিচটা, এটা আমার খুব ফেভারিট। আচ্ছা, এখানে আছে ইয়োগার্ট, নানা ধরনের চিজ। এই ফেটা চিজটা একটু ইয়ামি। এটা ছাড়া আছে অলিভ, বোথ গ্রিন অলিভ অ্যান্ড ব্ল্যাক অলিভ,
আর ফ্রেশলি কাট ফ্রুট। এখানে আছে গ্রিন অ্যাপেল, ওপরের সেকশনটাতে অরেঞ্জ, কিউকাম্বার অ্যান্ড ব্যানানা। এই সেকশনটাতে রয়েছে সিরিয়ালস, অনেক নতুন সিরিয়ালসের নাম দেখলাম। কোকো পেপস, আচ্ছা এইটা দেখুন কি আছে, রাইস ক্রিসপি, খুব সম্ভবত মুড়ির মুড়ি। ওদিকে রয়েছে মুসেলি অ্যান্ড এখানে কর্নফ্লেক্স। এখানে রয়েছে কোল্ড মিল্ক অ্যান্ড হট মিল্ক বোথ অপশন। এখানে আর একটা সেকশন রয়েছে যেখানে রয়েছে ড্যানিশ, সিনামন, ক্রোশা, বোথ জ্যাটার ক্রোশা অ্যান্ড প্লেন ক্রোশা। এদিকে আরও একটা সেকশন রয়েছে যেখানে রয়েছে রেইজিনস, হোয়াইট ব্রেড রোল, অ্যারাবিক ব্রেডস অ্যান্ড ব্রাউন ব্রেড রোলস। ব্রেডের সঙ্গে কমপ্লিমেন্ট করার জন্য এখানে রয়েছে আনসল্টেড ব্যাটার, অরেঞ্জ জ্যাম, হানি, স্ট্রবেরি অ্যান্ড রেজিন এগেইন। এবার আমার প্লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্রাউন ব্রেড রোল, আনসল্টেড বাটার, স্ক্র্যাম্বলড এগস, গ্রিলড টমেটো, গ্রিলড মাশরুম, গ্রিলড চিকেন সসেজ, আর তার সঙ্গে কমপ্লিমেন্ট করার জন্য একটা চিজ আর ব্ল্যাক অলিভ আর গ্রিন অলিভ। এরপরে আমি নেব একটু ফ্রুটস। দুবাইয়ে এলে এই স্ক্র্যাম্বলড এগটা আমার খুব ভালো লাগে। যেখানেই খাই দুবাইয়ের স্ক্র্যাম্বলড এগ, ইটস অসম। খুব সুন্দর। ব্রাউন ব্রেড রোলের ওপরে প্রচুর সিসেমে সিড আছে। এখানে আরেকটা সেকশন রয়েছে যেখানে ব্রেড গরম করা হয়, দুই সাইডে দুটো ব্রেড রয়েছে, স্লাইস ব্রেড, ব্রাউন ব্রেড অ্যান্ড এই সাইডে হোয়াইট ব্রেড। এইখানে রেখে দিতে হয় ব্রেডটা ওভেনের মধ্যে গরম হয়ে নিচের দিয়ে বেরিয়ে আসে। আগের প্লেটটা খালি, আবার নতুন করে প্লেট রিফিল করে এনেছি। দেখায় কি আনলাম। আমি নিয়ে এলাম একটা প্যানকেক উইথ ম্যাপল সিরাপ, আর নিয়ে এলাম কিছু ফ্রুটসের মধ্যে আমি নিয়ে এসেছি মোস্টলি পিচ, আর এদিকে দুটো সাদা যে ফ্রুটটা আছে ওটা হচ্ছে পিয়ার। দুটোই চিনির জলে ভেজানো। জানি না ফুড ভ্যালুর দিক দিয়ে বিচার করতে পারবো না, বাট খেতে খুবই টেস্টি হয়। প্যানকেকটা ভালো করেছে, খুব টেস্টি। এই খাওয়াটা হয়ে গেলে এরপরে একটা কফি নেব। এখন বাজছে লোকাল টাইম 7:30। মোটামুটি আমি 8টা অবধি এখানেই থাকবো, তারপরে যাব এয়ারপোর্টে। নাশপাতিগুলো মানে পেঁয়াজগুলো খুব নরম ছিল, খুবই নরম। আমাদের ওখানে পেঁয়াজটা একটু শক্ত হয়, মানে নাশপাতি আমরা যখন খাই সেগুলো থেকেও শক্ত হয়। আমি জানি না এখানে এগুলো কীভাবে নরম। আর এই পিচ খাচ্ছি, পিচটাও যেমন টেস্টি তেমন নরম। মনটা ভরে যায়। আহা, আমি যদি এই দুবাই কানেক্টের থ্রু দিয়ে ভিসাটা রিকোয়েস্ট না করতাম, না হোটেল পেতাম, না ভিসা পেতাম, না এয়ারপোর্টের বাইরে বেরোতে পারতাম, এয়ারপোর্টের মধ্যেই থাকতে হতো। কিন্তু এটা হওয়াতে
যেমন সুন্দর ঘুম হলো তেমনি সুন্দর খাবারটাও পেলাম। প্লেটটা ভরে এনেছি কিছু ফ্রুটস দিয়ে। এটা হচ্ছে নাশপাতি সাদাটা, আর এটা হচ্ছে পিচ। নাশপাতিটা জানি না দেখতে বোঝাতে পারবো কিনা, কি নরম দেখুন, কি ইজিলি ঢুকে গেল। চলে এসছি টি কফি সেকশানে। এখানে টি কফি সেকশানে টি কফি ছাড়াও রয়েছে ইনফিউজড ওয়াটার। ইনফিউজড ওয়াটার মানে হচ্ছে জলের মধ্যে বিভিন্ন রকম ফল রেখে দেওয়া হয়, যেমন লেবু, অরেঞ্জ, কিউকাম্বার। অ্যান্ড দিস ইজ ভেরি হেলদি। আমাদের অফিসেও আছে একটা, পরে কখনো সুযোগ পেলে দেখা। এই হলো একটা কফি মেশিন, পাশে অনেক রকম চায়ের অপশানস আছে। আমি যেহেতু অনেক ফ্রুটস খেয়েছি, আমি খুব স্ট্রং কিছু খাবো না। আমি ভাবছি একটা আমেরিকানো নেব, এটা আমার জন্য এখন ঠিক হবে। এখানে দেখাচ্ছে কফিটা কত পার্সেন্ট রেডি হয়েছে, আপাতত 40%। আমেরিকানো ইজ বেসিক্যালি এসপ্রেসো প্লাস ওয়াটার। কফি আমার 100% রেডি। আমি এর আগে দুবাই বেশ 2-3 বার ঘুরেছি, কিন্তু ওই যে কখনো ক্যাপচার করে রাখা হয়নি যে কোথায় ঘুরলাম, কি ঘুরলাম। কফিটা এক্সেলেন্ট, ইট মেড মাই ডে। একদম পিওর ব্ল্যাক কফি, দারুণ অ্যারোমা। ভালো খাওয়া দাওয়া হলো, পেটটা একদম ভরে গেছে। বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট এরিয়া থেকে। এবার যাচ্ছি রিসেপশনের দিকে। নেক্সট যে বাস আসবে সেটাতে বোর্ড করে নেব আর এয়ারপোর্ট চলে যাব। বাসে বোর্ড করে গেছি। আমি একদম সামনে সিটটা নিয়েছি যাতে ভালো ছবি তুলতে পারি। বেরিয়ে পড়লাম হোটেল থেকে, এবার যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, সুন্দর বলতে ঝাঁ চকচকে ওয়েদার। আর এই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে বাইরেটা বেশ গরম লাগছে। যদিও দুবাইয়ে সব জায়গাতেই এসি, তাই বাইরের গরমটা ঠিক টের পাওয়া যায় না। এখন যা মনে হচ্ছে এই সকালবেলা বাইরের টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার। আমি একটু পরে দেখে জানাবো। নতুন মাইক কিনেছি তো বুঝতে পারছি না কখন ওটা কাজ করছে কখন করছে না। মাঝখানে যা ভিডিও করেছিলাম একটারও সাউন্ড আসেনি, দোষটা আমারই ছিল, এইটা বন্ধ করে রেখেছিলাম। তো যাই হোক, এয়ারপোর্টে ঢুকেছি প্রায় 15 মিনিট হলো। আর ঢুকেই সঙ্গে সঙ্গে আমার ইমিগ্রেশন হয়ে গেছে। এবারে স্মার্ট গেটটা কাজ করলো। আমার মনে হয় যে স্মার্ট গেটটা
কালকে রাতে কাজ না করার কারণ হলো আমি চশমা পরে স্মার্ট গেটে ঢুকেছিলাম। আজকে চশমা ছাড়া স্মার্ট গেটে এন্ট্রি করলাম খুব স্মুথলি। উইদিন লেস দ্যান 30 সেকেন্ডসে আমার ইমিগ্রেশন কমপ্লিট। খালি একটা চিন্তা মাথায় ঢুকে গেল যে আমার এখানে তো এন্ট্রি স্ট্যাম্প পড়েছিল, এক্সিট স্ট্যাম্প পড়লো না। তো আমি গেছিলাম এখানকার একটা ইমিগ্রেশন অফিসারকে পাশে দেখে, তাকে জিজ্ঞেস করলাম যে এন্ট্রি স্ট্যাম্পের সময় তো আমার এন্ট্রি স্ট্যাম্প হয়েছিল, এক্সিটের কোনো এক্সিট স্ট্যাম্প হয়নি, কোনো প্রবলেম হবে না? তো বললো যে না, কোনো প্রবলেম হবে না। তো হোপফুলি ফিঙ্গার্স ক্রসড, প্রবলেম না হলেই ভালো। তো এখন যাব আমার গেটে, গেট চেঞ্জ হয়েছে। আমার গেট হচ্ছে B10, এখন বাজে সকাল 8:30, আর আমার ফ্লাইট হচ্ছে সকাল 9:55, আর আধ ঘন্টার মধ্যে 9টার সময় ফ্লাইটের বোর্ডিং শুরু হবে। আমি এখন এলিভেটর ইউজ করে B10-এর দিকে চলে যাব। আপনাদের একটা জিনিস দেখায়, কি বিশাল। 2011-12-তে যখন ট্রাভেল করতাম তখন এই বড় বড় এলিভেটরগুলো ছিল না। তখন এই পেছনের যে জলের অংশটা, একটা ছোটোখাটো জলপ্রপাত টাইপের, এটা দেখতে খুব সুন্দর লাগতো। এখনও দেখতে যথেষ্ট সুন্দর। এখন এখানে এলিভেটর হয়ে গিয়ে ভিউটা পার্শিয়ালি ব্লক হয়েছে। ক্যারাসোল নাম্বার B-তে চলে এসেছি। আমাকে যেতে হবে ওই দিকে, গেট নাম্বার B10। আমি B10-এর আশেপাশেই বসে থাকবো। দেখুন, দুবাই ডিউটি ফ্রিতে আপনি যদি শপিং করেন, একটা সার্টেন রেঞ্জ শপিং করার পর আপনাকে একটা স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে, তাতে আপনি এই BMW গাড়িটাও জিততে পারেন। আপ টু 2022 আমার কাছে সিলভার মেম্বারশিপ ছিল। তো দুবাই দিয়ে ট্রাভেল করলে আমি এক্সট্রা লাগেজ অ্যালাওয়েন্স অ্যান্ড বিজনেস ক্লাস লাউঞ্জ অ্যাক্সেস করার ফেসিলিটি, অ্যান্ড টাইম টু টাইম অনেক বিজনেস ক্লাসে আপগ্রেডও পেয়েছি। যেহেতু আমি কোভিড পরবর্তী সময়ে অনেক দিন ট্রাভেল করিনি, তো আমার সিলভার মেম্বারশিপটাকে ক্যান্সেল করেছিল। অ্যান্ড তারপরে যে টুকটাক ট্রাভেল করেছি তাতে আমার এখনও সেরকম পয়েন্ট অ্যাকুমুলেট হয়নি যে আমি সিলভার মেম্বার হব। দাঁড়ান, আপনাদের দুবাইয়ের ডিউটি ফ্রি জায়গাটা দেখায়। এটা হচ্ছে পুরো ইলেকট্রনিক গুডসের সেকশন। দুধারে দোকান। এদিকে সরবস্কি, বস, ডিও, আর এদিকে বিভিন্ন ধরনের ডিউটি ফ্রি দোকান। এই জায়গাটা হচ্ছে শুধু টোবাকোর দোকান। কত বড় বড় সিগারেটের প্যাকেট দেখুন। এই এক একটা সিগারেটের প্যাকেটের মধ্যে 20টা করে সিগারেটের বাক্স থাকে। আর এদিকটা হচ্ছে পারফিউম অ্যান্ড কসমেটিক সেন্টার। এইখানে লিকার্স পাওয়া যায়। একটু অ্যাটলিস্ট 2 লিটার কিনলে মোটামুটি ভালো ডিসকাউন্ট পাওয়া যায় এখানে লিকারে। দেখুন, ইন্ডিয়ান সিঙ্গেল মল্ট হুইস্কির ব্র্যান্ড এখানে একদম ফ্রন্ট রোতে সাজানো আছে। এবার ডিউটি ফ্রি এরিয়া ছেড়ে আমি যাচ্ছি গেটের দিকে। B10 গেটটা এদিকেই। তো আমি এখানে গেটে গিয়ে ওয়েট করব। এবারে দুবাই এয়ারপোর্টে আর লাউঞ্জ নিলাম না, কেননা বেশিক্ষণের ব্যাপার নয়, হোটেলও পেয়ে গেছিলাম। তো এখন এখানে বসবো, বেশিক্ষণের বসাও নয়, আধ ঘন্টার মতো বসা, তারপরে নেক্সট ফ্লাইট। দিস ওয়ান পেয়ে গেছি একটা পছন্দ মতো সিট।
একটা ভালো জায়গা দেখে বসে পড়েছি, আর আধ ঘন্টা পরে বোর্ডিং শুরু হবে। কিন্তু আমার আজকে একটু অন্য প্ল্যান আছে, দেখি কি হয়। বাজে এখন সকাল 9:15। বোর্ডিং অনেকক্ষণ শুরু হয়ে গেছে। বোর্ডিং প্রায় শুরু হয়ে গেছে 8:45-এ। আমার মাথায় এখন একটা অন্য প্ল্যান আছে। আমি চেষ্টা করব ফাইনাল কলে বোর্ডিং করার। এর আগের আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে ফাইনাল কলে বোর্ডিং করলে আপনার যদি সিট একদম শেষের দিকে হয় তখন অনেক ক্ষেত্রে বিজনেস ক্লাসে আপগ্রেড করে দেওয়া হয়। এটা জাস্ট হাঞ্চ যে অনেক সময় হয়, অনেক সময় হয় না। এবার আমি এখান থেকে জল ভরে নেব। এই দেখুন, এখানে প্রেস করলে ওপর দিয়ে জল পড়ে। সঙ্গে জল রাখবো। প্রায় 7 ঘন্টার ফ্লাইট, আর আমার টাইম টু টাইম অনেক জল লাগে। আমাদের ফ্লাইটের গেট খালি হয়ে গেছে মোটামুটি, তো মনে হয় সবাই বোর্ডিং করে নিয়েছে। এবারে ফাইনাল কল শুরু হবে, আর ফাইনাল কল শুরু হলে আমি তখন এন্ট্রি নেব। দেখা যাক কাজ করে কি না, নাও করতে পারে। আগে হতো মানে যে এখনও হবে তার কোনো মানে নেই। জেনারেলি যদি আপনি ফ্রিকোয়েন্ট ফ্লায়ার হন আর আপনার সিট একদম লাস্টের দিকে হয় আর আপনি ফাইনাল কলের সময় বোর্ডিং করেন, সেই সময় যদি বিজনেস ক্লাসে বা প্রিমিয়াম ইকোনমিতে এখন শুরু হয়েছে, যদি বিজনেস ক্লাসে জায়গা খালি থাকতো অনেক সময় ফ্রি আপগ্রেড করিয়ে দিত। এই যে এনটেবের ফ্লাইট ছাড়ছে এখানে, আর 5-7 জন আছে। আমি আরেক রাউন্ড ঘুরে আসি, তারপরে এসে বোর্ডিং করব। জানি না এই পাকামোটা ব্যাকফায়ার করবে কিনা। অলরেডি সকালবেলায় এক্সিট স্ট্যাম্প পড়েনি পাসপোর্টে, সেটা নিয়ে একটা টেনশন আছে। যদিও ইমিগ্রেশন অফিসার বলল কোনো সমস্যা হবে না। ফাইনাল কল শুরু হয়ে গেছে, আমি এবার বোর্ডিং করব। আমার ট্রিকটা কাজ করলো না। আমি ফাইনাল কলে বোর্ড করলাম, কিন্তু ওই যে সিট ছিল সেই সিটেই আমাকে হয়তো উঠতে হবে। ভুলটা আমারই, কেননা গেট ক্লোজ হতে এখনও 5 মিনিট বাকি ছিল। আমার ঠিক গেট ক্লোজিংয়ের 1 মিনিট আগে ঢুকলে ভালো হতো। আমি একটু চাপকে 5 মিনিটে আগে যখন ফাইনাল কল অ্যানাউন্স হচ্ছে তখন ঢুকে গেলাম। আমি ঠিক 1 মিনিট আগে ঢুকলে তাও একটা পসিবিলিটি বাড়তো। এরপরের বার ট্রাই করব। আমার বসা নিয়ে এমনিও ঝামেলা নেই, আর আমার ব্যাগপ্যাক আমার সঙ্গে থাকে সিটের তল। ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি, ফ্লাইট বোর্ড করব। এই হচ্ছে আমাদের ফ্লাইট। মানুষের এক অত্যাশ্চর্য সৃষ্টি। বোর্ড করছি বা ফ্লাইটে। ফ্লাইটটা এখনো পুরনো আছে, এই ফ্লাইটের বিজনেস ক্লাসটা এখনো পুরনো। কম্পারেটিভলি আমাদের কলকাতা টু দুবাইয়ে যে ফ্লাইটটা ছিল সেটার বিজনেস ক্লাসটা অনেক নতুন ছিল। অ্যান্ড আই রিয়েলি লাইক ইট যে এতদিন পরে কর্তৃপক্ষ কলকাতা থেকে দুবাইয়ের যে সেক্টরটায় সেখানে নতুন ফ্লাইট দিয়েছে। পরেছি সিটে, আমার অ্যাজ ইউজুয়াল আইএল সিট, আর খুব ঘুম পাচ্ছে। ভেবেছিলাম যে লেট বোর্ডিং করলে যদি কোনো আপগ্রেড দিয়ে দেয়। বাজে এখন সকাল 10:15। ফ্লাইট প্রায় 20 মিনিটস লেট এখনও অবধি, এখনও মুভ করেনি। জাস্ট নাও গ্রাউন্ড স্টাফরা নামলো। এত কিছুর মধ্যে সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে যে আমার পাশে উইন্ডো সিটটাতে কেউ নেই, তো আমি চাইলে উইন্ডো সিটে মুভ করতে পারবো। আবার বাকি সময়টা মানে টেক ওভার ল্যান্ডিংয়ের সময় হয়তো আমি উইন্ডো সিটে মুভ করবো, আর বাকি সময়টা আমি আইএল সিটে আরাম করে রিল্যাক্স করব। তো এটা একটা ভালো ব্যাপার। লম্বা ফ্লাইটে যদি পাশের লোকটা না থাকে খুব আরাম হয়। সচরাচর এটা উইকেন্ডে হয় না, উইকডেজে তাও কদাচিৎ দেখতে পাওয়া যেত। বাজে এখন প্রায় 11টা। ফ্লাইট এখনও অবধি 1 ঘন্টা লেট। সবে ট্যাক্সি মোডে গেল, এর মাঝখানে আমার এক রাউন্ড ঘুমও হয়ে গেল। যে আমাদের সামনে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, এটা টেক অফ করে গেলে তারপরে আমাদের। দেখুন দুবাই এয়ারপোর্টে ইন্ডিগোর একটা ফ্লাইট ল্যান্ড করল। বাজে এখন 11:15, এতক্ষণে আমাদের টেক অফ হবে।
ফাইনালি টেক অফ করলো 1 ঘন্টা 20 মিনিট বাদে। জানি না ওইখানে কতটা লেট হবে, বা ঠিক আছে, এখন বিশেষ কিছু করণীয় নেই। এখন একটু ঘুমোবো, তারপরে উঠে যদি সময় পাই তো কালকের যে ভিডিওগুলো ছিল সেগুলোকে বসে এডিট করব মোবাইলে। টেক অফ হয়ে গেছে, আমি উইন্ডো সিট থেকে সরে চলে এসেছি আয়েল সিটে। একদম সুন্দর বাবু হয়ে বসে আছি, আর এবার একটু ঘুমোবো। মেনু কার্ড দিয়ে গেছে। আজকে মেনুতে আছে ব্রাউন রাইস স্যালাড, মেন কোর্সে আছে রোস্টেড চিকেন উইথ হার্বস, or there is option of braised beef, carrots, mango milk cake, chocolate. বাজে এখন বেলা 12টা 5। আমার মিল প্রি বুক করা ছিল নন ভেজিটেরিয়ান হিন্দু মিল সপ্তর্ষি রায়। আছে নন ভেজিটেরিয়ান হিন্দু মিলে চিকেন আচারি উইথ ঘি রাইস আর চিলি অনিয়ন ফ্রাইড। এটা ছাড়াও আছে একটা আলু কাবলি, আর আছে রসমালাই। আচারি চিকেনটা দেখতে খুবই ইয়ামি আর খুব সুন্দর স্মেল আসছে। আমি শুরু করেছিলাম আলু কাবলিটা দিয়ে, এতটাই ভালো ছিল পুরো খেয়ে ফেলেছি। দেখি এবার আচারি চিকেনটা কেমন হয়। আর রসমালাই, আহা, ইটস টু ইয়াম। এত ভালো খেতে যে কি বলবো, কি সফট রসগোল্লাগুলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন উঠে পড়েছি, একটু পাইচারি করছি। খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। রসমালাইটা এত ভালো লাগেছে যে কি বলবো। কলকাতাতেও এত ভালো রসমালাই আমি অনেক সময় পাই না। আর একটু পাইচারি করি, টয়লেট যাব, তারপরে এসে আরেকটু ঘুমাবো। দুবাইয়ের টাইম হিসেবে এখন বাজে বেলা 1টা 15, মানে ফ্লাইটে উঠেছি প্রায় 2 ঘন্টা হলো। আপনাদের দেখালাম যে আমি অলরেডি একটা ফুল কোর্স মিল খেয়েছি। আমার মিল প্রি বুকড ছিল, তো মিলটা খুবই ভালো ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু হাঁটাচলা করছিলাম, পেছনে যেখানে কেবিন ক্রুরা থাকে ওইখানে গেছিলাম, ওদের সাথে কথা বলছিলাম। তো একটা কেবিন ক্রু ছিল টার্কি থেকে, ওর সাথে অনেক গল্প হচ্ছিল। তো কথায় কথায় ওদেরকে বললাম যে আজকে খাবারটা খুব ভালো ছিল, আমি খুব হাংরি ছিলাম, খেয়ে খুব ভালো লাগছে। তো এবার হয়েছে কি, পুরো ফ্লাইটে খাবার সার্ভ করার পরেও এদের কিছু এক্সট্রা খাবার থাকে। তো পুরো ফ্লাইটে খাবার সার্ভ করার পরে আমাকে কি দিয়ে গেছে আপনাদের দেখায়। দিয়ে গেছে আবার একটা ফুল কোর্স মিল, যেটা ফ্লাইটে নর্মাল যারা প্রি বুক করেনি তাদেরকে সার্ভ করা হচ্ছে। তো দেখিয়ে দিই একবার খাবারের চেহারাটা। একটা চিকেন মিল, দেখে তো খুবই হেলদি লাগছে। আর সঙ্গে আছে ডেজার্ট, স্যালাড, আরও অনেক কিছু। আর এদিকে আমি নিয়েছি একটা পেপসি উইথ লাইম। এই যে আমাকে দুবার খাবার দিয়ে গেল, অ্যাজ এ গুড জেস্টার। এই ছোট ছোট জিনিসগুলো খুব ম্যাটার করে, আর এই কারণেই আমি এত বছর ধরে শুধু এমিরেটসেই ফ্লাই করি। এই খাবারটাও টু গুড, স্যালাডটা দারুণ ছিল। এই খাবারটাতে চিকেনটা এতটাই সফট, আর সঙ্গে আলুটা খুব ভালো কমপ্লিমেন্ট করছে ডিশটাকে। দেখুন চিকেনটা কি সফট। ফ্লাইট ডিসেন্ডিং শুরু হয়ে গেছে, আর 15 মিনিটে ল্যান্ড করব। আবার একটা সুন্দর ঘুম দিলাম, তারপরে উঠে একটু চা খেলাম, আর অ্যানাউন্স করলো যে ফ্লাইট ডিসেন্ডিং শুরু হয়ে গেছে। এখন লোকাল টাইম হচ্ছে 2:35। তো আরও 15 মিনিটে ল্যান্ড হবে, মানে প্রায় 2:50 নাগাদ ফ্লাইটটা ল্যান্ড করবে। মানে ওভারঅল ডিলেটা থাকলো 20 মিনিটস। ইটস ওকে। আমার ড্রাইভার চলে আসবে 2:30-এর সময়। আমি আবার চলে এসেছি উইন্ডো সিটটাতে। 2 মিনিটসে ল্যান্ডিং হবে। এখনও লেক ভিক্টোরিয়ার দেখা পাইনি। ওই যে দেখতে পাওয়া গেছে লেক ভিক্টোরিয়া। সামনে স্ক্রিনে ল্যান্ডিংটা দেখানোর চেষ্টা করব।
ভিক্টোরিয়ার একটা অংশ পার করে এলাম, এবার গ্রাউন্ড টাচ করবে। আর রানওয়ের অপর প্রান্ততেও রয়েছে লেক ভিক্টোরিয়া, তাই বাট ইট ওয়াজ ভেরি পিসফুল। রানওয়ে থেকে বেরিয়ে এসছে ফ্লাইটটা, ওই পারেরটা মেন রানওয়ে, আর রানওয়ের ওপাশটাতেও দেখুন সুন্দর লেক ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। ফ্লাইট দাঁড়িয়ে গেছে, চলে এসেছি উগান্ডাতে। এবার নামবো। এখানে কিন্তু নেমে একটুখানি হেঁটে যেতে হয়, একদম ফ্লাইটের সামনেই অ্যারাইভাল কাউন্টার। সো আশা করছি তাড়াতাড়ি হবে। এদিকে দেখুন উগান্ডা এয়ারলাইন্সের প্লেনগুলো দাঁড়িয়ে আছে। নেমে পড়লাম ফ্লাইট থেকে, ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, আকাশে মেঘ করেও আছে। এখন হেঁটে যাচ্ছি অ্যারাইভালের টার্মিনালে। আর বাইরে সেরকম গরম নেই, যদিও খুব রোদ আছে, বাট ওভারঅল খুব প্লেজেন্ট ওয়েদার। এই হলো আমাদের এয়ারক্রাফট, আর এই হলো অ্যারাইভাল টার্মিনাল। যে 3:05 হয়ে গেল ইমিগ্রেশন। খুব কুইকলি হলো, কারণ আমি এই 4-5 মাস আগে যেহেতু ট্রাভেল করেছিলাম, আমার আর বায়োমেট্রিক হয়নি। তো জাস্ট আমার ই ভিসাটা দেখলো, স্ক্যান করলো, সঙ্গে সঙ্গে প্রিন্টে দিল ভিসা। ইনফ্যাক্ট আমার ছবিও তোলেনি, পুরোনো ছবিটা দিয়ে আমার ভিসা প্রিন্ট করে ভিসাটাকে পেস্ট করে দিল। আমার একটু ভয় ছিল যে দুবাইয়ে যেহেতু এক্সিট স্ট্যাম্পটা লাগেনি, তো কোনো প্রবলেম হবে কি না। তো আপাতত কোনো প্রবলেম হবে না, আবার ইন্ডিয়া ফেরার সময় দেখা যাবে। এখানে ব্যাগেজ আসতে খুব সময় লাগে। গতবার আমাকে প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল ব্যাগ পাওয়ার জন্য। যেহেতু আমারটা ফার্স্ট ইন হয়, তাই লাস্ট আউট হয়। ব্যাগেজ বেল্টের ওপাশে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড স্টাফরা কী করে ব্যাগেজ লোড করছে বেল্টে। পুরোটাই ম্যানুয়াল প্রসেস এখানে, হুইচ নিডস ইমপ্রুভমেন্ট। 3:40 আমি আমার ব্যাগ পেয়ে গেছি। এবার ব্যাগটা অক্ষত আছে, এটা ভালো ব্যাপার। এবার আমি বেরোবো বাইরে। রবার্ট ফোন করেছিল, আমার ড্রাইভার, ও ওয়েট করছে বাইরে। আমার কাছে একটা মোবাইলের সিম কার্ড ছিল এর আগে MTN-এর, তো সেটাকে আবার চেক করিয়ে নিলাম MTN সার্ভিস সেন্টারে। ফোন নাম্বারটা এখনও ওয়ার্কিং। তো রিচার্জ আর এখানে করলাম না, অল্প ব্যালেন্স পড়েছিল ওতে। তো এবার বাইরে গিয়ে সময় সুযোগ বুঝে রিচার্জ করে নেব। উগান্ডা এয়ারপোর্টটা আগের থেকে অনেক অনেক সুন্দর হয়ে গেছে। এর আগে যখন 2015-16 সালে আসতাম, তখন উগান্ডা এয়ারপোর্টের অবস্থা খুবই খারাপ ছিল। এখন উগান্ডা এয়ারপোর্ট ইজ এ এক্সিলেন্ট এয়ারপোর্ট। আমাদের ড্রাইভার চলে এসছে, রবার্ট। এর আগেও আপনারা রবার্টকে দেখেছেন, ও আমার জন্য ওয়েটিং করছিল বাইরে। মাই ফ্রেন্ড, আই এম সো হ্যাপি টু সি ইউ আফটার লং টাইম। Nice seeing you too again. হাউ আর ইউ ডুইং? Not bad. How was the flight? রবার্ট চলে এসছে। রবার্ট আমার ব্যাগেজ তুলে দিয়েছে গাড়িতে। আমি এখন রবার্টের সাথে যাচ্ছি যেখানে পার্কিং চার্জেস পে করা হয় সেখানে। তারপরে সেখান থেকে আমরা সোজা চলে যাব কাবিরা। পেমেন্ট ডান, আমরা এবার যাব কাবিরার দিকে। আমি একবার উগান্ডা এয়ারপোর্টের বাইরেটা দেখাই। হচ্ছে উগান্ডা এয়ারপোর্টের বাইরের ভিউ। আগে এই জায়গাটা খুবই বেসিক ছিল, এখন এটা অনেক ইমপ্রুভ। আমার জন্য এই গাড়িটা পাঠিয়েছে পাজেরো। এয়ারপোর্ট থেকে এবার এক্সিট করছি, আর এবার এন্টেবের ওপর দিয়ে যাব। আর টুডে উইল টেক এন্টেবে কাম্পালা হাইওয়ে এক্সপ্রেসওয়ে। আমরা সেই এক্সপ্রেসওয়েটার ওপর দিয়ে যাব, আগেরবার দেখিয়েছিলাম। রবার্টকে আপনাদের মনে থাকবে, রবার্ট হ্যাড 3 bands in his hand. One is from Uganda, one is from Kenya, and the middle one is representing East Africa. So your mom is from Kenya, Yes. your dad is from Uganda. So he always represents East Africa with him. He's a very popular football player, and whenever we go out with him, people start recognizing him and greets him.
আচ্ছা, ওই দিকটাতে দেখতে পাওয়া যাচ্ছে লেক ভিক্টোরিয়া। এবার আমরা ভিক্টোরিয়ার পাশ দিয়ে থ্রু আউট যাব। এই জায়গাটা হলো উগান্ডার প্রেসিডেন্টের রেসিডেন্সিয়াল এরিয়া। এন্টেবে এক্সপ্রেসওয়েতে ঢুকলাম। একটা এক্সিলেন্ট রোড, ইউগান্ডার বেস্ট রোড এটা। ফ্লাইটে নামার সময় এই রোডটা উপর থেকে দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। সামনে আসছে টোল গেটস। আচ্ছা, এই এরিয়াটা হচ্ছে সোয়াম্প এরিয়া। এই এরিয়াগুলোকে ইউগান্ডান গভর্নমেন্ট প্রিজার্ভ করে রাখছে। যখন ফ্লাইট থেকে নামলাম তখন কত রোদ ছিল, আর এখন ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে। আকাশটা দেখুন পুরো কালো হয়ে গেছে। ওয়েদারটা দেখলেই বুঝতে পারবেন কি অপূর্ব লাগছে এই এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যেতে। This road is going to Rwanda. এক্সপ্রেসওয়ে ছাড়ছি, ওই যে এই কনস্ট্রাকশনটা দেখা যাচ্ছে ওটাই কাবিরা। ফিরে এসেছি নিজের চেনা জায়গায় আবার কয়েক মাস পরে। এবার চেক ইনটা করে নিই। চেক ইন হয়ে গেছে, এবার যাব রুমে। সেম রুম, আগেরবারে যেখানে ছিলাম। জায়গাটা হয়তো দেখে আপনারা চিনতে পারবেন, কাবিরা কান্ট্রি ক্লাব। এর আগেও আমি বহুবার এসেছি। যাচ্ছি রুমের দিকে। এখানে আমার এক কলিগ আদিত্য জৈন অলরেডি এসে পৌঁছেছে শুক্রবার দিন, তো আমি আজকে জয়েন করছি। আপাতত এখানেই থাক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।